চারিদিকে বিকেলের শেষ আলোয় স্নান হয়ে বিদায় জানানোর অপেক্ষায় নৌকা থেকে নামার পর থেকেই চুপ করে আছে রোজা। একটা বিষয় খুবই মুগ্ধ করছে তাকে। নৌকা থেকে নামার সময় প্রত্যেকটি মাঝিকেই জড়িয়ে ধরছে মৃন্ময়। কি নিঃসংকোচে তাদের ময়লা জামাগুলোর সাথে নিজের দামি পোশাক, দামি শরীরের পার্থক্য বুঝিয়েছে সে। তার থেকেও আশ্চর্যের একটি বিষয় লক্ষ্য করেছে রোজা। জড়িয়ে ধরার সময় প্রত্যেকটি মাঝির পকেটই খুব সাবধানের সাথে টাকা চালান করছে সে। রোজা বুঝতে পারছে না, মৃন্ময়ের টাকা দেওয়ার হলে এমনিতেই দিতে পারতো, ওভাবে লুকিয়ে দিতে গেল কেন? রোজাকে চুপচাপ দেখে আর চোখে তাকালো মৃন্ময়। ঠান্ডা গলায় বলে উঠল, আর ইউ ওকে মিস রোজা? হঠাৎ এত চুপচাপ? আপনাকে একটা প্রশ্ন করি। হুম, করুন। আচ্ছা, মাঝিদের তো আপনি এমনিও টাকা দিতে পারতেন, তাহলে ওইভাবে লুকিয়ে টাকা দিতে গেলেন কেন? রোজার কথায় ভ্রু কুঁচকালো মৃন্ময়। তারপর স্মিত হেসে বলে উঠল, লুকিয়ে হলো কোথায়? আপনি তো দেখিয়ে ফেলেছেন মিস রোজা। জার্নালিস্ট বলে কথা, জার্নালিস্টের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় নায়ক সাহেব। হুম, তাই তো দেখছি। আচ্ছা, এবার তো বলুন কেন করলেন অমন? আপনি ওনাদেরকে টাকা দিতে চেয়েছিলেন শুনেছিলাম। আমি অবাক হয়েছি এটা দেখে। যেখানে মানুষ দিন রাত টাকার পেছনে ছুটে, সেখানে সারাদিনের ভাড়া হিসেবে এই লোকগুলো আপনার কাছ থেকে মাত্র 100 টাকা নিল, তবু আপনার চোরে চোরে দেয়। ওনারা চাইলে কিন্তু অনেকটা টাকা রোজগার করতে পারত, কিন্তু করেনি। বরং দারুণ একটা যুক্তি দিয়েছে। তাদের যুক্তি মতে এটা কোনো যাত্রীবাহী নৌকা না, ওনারা এই নৌকায় মাছ ধরে বেড়ান। আমরা না থাকলেও নৌকাটা নদীতেই থাকতো, তাই টাকা দিতে হবে না। আর দুজনে খাবার তো বেঁচে কিছু না। তাছাড়া আমরা আজকের দিনটির জন্য তাদের নৌকা অতিথি। এই সাধারণ যুক্তিটাও আমার কাছে অসাধারণ লেগেছে। আমাদের গ্রাম বাংলায় এখন এমন অতিথিপরায়ণ আর সচল মানুষ থাকতে পারে ভাবতেই পারিনি আমি। কারণ যেখানে আমার বসবাস, সেখানে এইসব কিছু দেখিনি কখনো। সেখানে মানুষ নিজের স্বার্থ ছাড়া চোখ মেলেও তাকায় না। বাঙালির অতিথিপরায়ণ কথাটা ওনারা ধরে রেখেছেন বলে টাকাটা ওনাদের প্রাপ্য। এমনিতে দিলে নিতেন না, তাই ওইভাবে দিয়েছে। হঠাৎ টাকাটা পেয়ে চোখে মুখে যে চমকটা ফুটে উঠবে, সেটা দেখতে পেলে বেশ হতো মিস রোজা। মৃন্ময় হাসল। এক আঙুলে ভ্রু চুলকাতে চুলকাতে বলে উঠল সে। রোজা কোনো উত্তর দিল না, চুপচাপ হাঁটছে সে। পায়ের নিচে নরম ঘাস। রোজার চোখে আটকে আছে মৃন্ময়ের পায়ে। খালি পায়ে হাঁটছে মৃন্ময়, জুতোগুলো নৌকাতেই ভুলে এসেছে সে। সবুজ ঘাসের মৃন্ময়ের সাদা মসৃণ পা দুটো খুব মানিয়েছে। পায়ের নখগুলো একদম সমান করে কাটা, যেন পায়ের নখগুলো কাটতে পারাটাও এক ধরনের শিল্প। আর সেই দিকে বিচারে মৃন্ময় একজন নিখুঁত শিল্পী। রাস্তায় এসে থেমে গেল দুজনের পা। নীরবতা কাটিয়ে রোজা বলে উঠল প্রথম, তো মিস্টার হিরো, এবার যাবেন কি করে? গাড়ি তো ফেলে রেখে এসেছেন। এবার সোহেলকে মেসেজ করেছে, গাড়ি পাঠাচ্ছে, আর মিনিট খানিক পরেই পৌঁছে যাবে। ও, তাহলে তো ভালোই। সন্ধ্যা তো হয়ে এলো। আই থিঙ্ক আমার যাওয়া উচিত। যাওয়া উচিত মানে? আপনি একা যাবেন নাকি? এই সন্ধ্যা আপনার একা যাওয়া সেফ না মিস রোজা। একটু ওয়েট করুন, আমি আপনাকে পৌঁছে দেব। ইটস ওকে মিস্টার হিরো, আই উইল ম্যানেজ। কত মেয়েরা রিক্সা নিয়ে চলাচল করে, সেখানে আমি তো কিছুই না। আসি। কথাটা বলে হাঁটা দিতেই পিছন থেকে হাত চেপে ধরল মৃন্ময়। রোজা থাকাতেই হাতটা ছেড়ে দিয়ে অপরাধী কণ্ঠে বলে উঠল, সরি, বাট একজন পুরুষ হিসেবে আপনাকে একা ছাড়াটা কাপুরুষতা হবে মিস রোজা। আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মিস্টার হিরো, আপনি হয়তো ভুলে গেছেন আপনি একজন সেলিব্রিটি। আমাকে আপনার পৌঁছে দেওয়ার মানায় না। তবে চাইলে আমাকে রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে পারে, আমি কিন্তু মাইন্ড করব না। মৃন্ময়ও হাসল। একসাথে হাঁটতে লাগলো আবারও। এতক্ষণ সমস্যা না হলেও খালি পায়ে রাস্তায় হাঁটতেই খুব সমস্যা হচ্ছে মৃন্ময়ের। ছোট ছোট পাথরগুলো
পায়ে বিঁধছে খুব। রাস্তার মোড়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই রিকশা পেয়ে গেল রোজা। রিকশায় উঠতেই মৃন্ময় ফোন বের করে ঝটপট রিকশাওয়ালার কিছু ছবি তুলে নিল। তারপর গম্ভীর মুখে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে উঠল সে। এই যে মামা, ম্যাডামকে ঠিকঠাকভাবে বাসায় পৌঁছে দেবেন, নয়তো আপনার এই ছবি ডিরেক্ট পুলিশ স্টেশনে চলে যাবে, মনে থাকবে? মৃন্ময়ের কাজে রিকশা চালক যেন ভড়কে গেলেন। কিছুটা ভয় পাওয়া গলায় বলে উঠলেন। জি আইসা স্যার। মৃন্ময়ের কাজেই রোজার মুখ চেপে হাসছে। লোকটা এত অদ্ভুত কেন বুঝতে পারছে না সে। রিকশা ছাড়ার আগে রিকশা চালক এর আগের 1,000 টাকার একটা নোট জড়িয়ে দিল মৃন্ময়। রোজা চোখ বড় বড় করে বলে উঠল। আরে আরে, এত টাকা দিচ্ছেন কেন? পাগল নাকি আপনি? মৃন্ময় মুচকি হেসে বলল। ব্যাপার না, আঁচলটা ঠিক করুন, চাকা লেগে যাবে। আরেকটা কথা, রোজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সামনে চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলে উঠল মৃন্ময়। থ্যাংক ইউ মিস রোজা, মারাত্মক সুন্দর একটা দিন উপহার জন্য। ভালো থাকবেন। রোজা হাসলো। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই রিকশা চলতে লাগলো আপন গতিতে। রোজার পিছনে ফিরে তাকিয়ে আছে। ফাঁকা রাস্তার সন্ধ্যায় হালকা আলোয় সাদা শার্ট আর কালো জিন্স পরা এলোমেলো চুলের ছেলেটি দাঁড়িয়ে আছে। চারপাশের ঘাস, সবুজ গাছপালার ছায়া আর পিচ ঢালা রাস্তায় নগ্ন পায়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির কি আশ্চর্য সুন্দর। সোহেল সোফায় বসে আছে, তার দৃষ্টি তীক্ষ্ণ। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে যুবতী একটা মেয়ে। পরনে সাধারণ সুতির কাপড়ের লম্বা গাউন, পায়ে উঁচু জুতো, চোখে মোটা ফ্রেমের চশমা। চশমার আড়ালে যেটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হয় মেয়েটির জোড়া ভ্রুর অধিকারী। পাতলা ঠোঁটের নিচে কালো তিল, গলায় বিভিন্ন কালারের মিশ্রণের একটি ওড়না পেঁচানো। চুলগুলো পিঠে পড়ে আছে খুব শান্ত ভঙ্গিতে। মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে মুখ উচকালো সোহেল। তার কাছে হোম ম্যানেজমেন্টের জবের জন্য মেয়েটাকে পারফেক্ট মনে হচ্ছে না। মেয়েটার মুখে কেমন একটা অতি নিষ্পাপ ভাব আছে, যা সোহেলের পছন্দ হচ্ছে না। তার ধারণা অতি জিনিসটাই খুবই খারাপ। অতি জিনিসটার পিছনে অনেক কিছুই লুকিয়ে থাকে। এই অতি নিষ্পাপ মেয়েটা হয় চরম বোকা, নাই তো চরম রকম বুদ্ধিমান। এই অতি টাইপের মানুষদের উপর কখনো বিশ্বাস করতে নেই। সোহেলের এই দুই টাইপের মানুষের মধ্যে কোনো টাইপের মানুষকেই তেমন একটা ভালো লাগে না। যদিও এইগুলো তার নিজের কথা নয়, সবই মৃন্ময়ের থেকে শেখা বলি। তার ধারণা মৃন্ময়ের মতো বুদ্ধিমান লোক এই দুনিয়ায় দ্বিতীয়টি নেই। কেউ মিথ্যে বললে মৃন্ময় না তাকিয়ে সেকেন্ডের মধ্যে বুঝে যায় যে লোকটি মিথ্যে বলছে। কি সাংঘাতিক! এই একটি কারণেই মৃন্ময়ের সামনে কথা বলতে গিয়ে ভয়ে কাঁপে সোহেল। মেয়েটি এখনও আগের মতোই ভাবলেশহীনভাবেই দাঁড়িয়ে আছে। চশমার আড়ালে পড়াই মেয়েটির চোখের ভাব ঠিক বুঝতে পারছে না সোহেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে নড়ে চড়ে বসলো সে। গলায় গাম্ভীর্য এনে বলে উঠল। আপনার নাম কি? এলিনা সরকার। বাড়ি কোথায়? ময়মনসিংহ। বাবার সাথে 15 বছর বয়স থেকে ঢাকায় থাকি। মা নেই। ময়মনসিংহের কোনো আত্মীয় আছে বলেও জানা নেই। পরিবার বলতে আমি আর বাবাই ছিলাম, কিন্তু বাবা হুট করে মারা যাওয়ায় একদম অতল পাথারে পড়েছি। আপনাকে কি এইসব জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেননি, কিন্তু আমি জানি আপনি জিজ্ঞেস করবেন, তাই আগে থেকেই বলে দিলাম। আপনি শুধু শুধু কষ্ট করে প্রশ্ন জিজ্ঞেস করতে যাবেন কেন? সোহেল ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল, অপেক্ষার নিঃশ্বাস। সেই সত্যিই ভেবেছিল এসব প্রশ্ন করে মেয়েটাকে খানিক ভড়কে দেবে,
কিন্তু তার হলো কই, এই মেয়েটাকে সোহেলের একদম পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু বলতেও পারছে না সে। পাশেই দাঁড়িয়ে আছেন রহিম চাচা। তার দাবি মেয়েটাকে চাকরিটা দিতে হবে, নয়তো তিনি মৃন্ময়ের কাছে বিচার দিবেন। মৃন্ময় আবার রহিম চাচার সব কথা মেনে নেওয়ার টাইপ মানুষ। সোহেল এখানেই কী বা করতে পারে? তার অবস্থাটা এখন ইংরেজদের দ্বৈত শাসনের মতো হয়ে গেছে। একগুচ্ছ আফসোস মাখা দীর্ঘশ্বাস ফেলে এলিনা নামের মেয়েটিকে তার কাজ বুঝিয়ে দিল সোহেল। বাড়িটা ঘুরে ঘুরে দেখছে রোজা। হাউস ম্যানেজমেন্টের কাজটা পেয়ে বেশ সুবিধাই হয়েছে তার। তার কাজেই এখন বাড়ির মনিটরিং করা, তাই বাড়িতে অবাধ ঘোরাফেরা করতে পারবে সে। কারো সন্দেহই চোখে পড়তে হবে না আপাতত। মেন বাড়ির ডান পাশের কন্ট্রোল রুম, ওখানে সিকিউরিটি চিফ ও তার অ্যাসিস্ট্যান্টের অফিস। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ওখানেই কালেক্ট করা হয়। আর তীর্থ বর্তমানে ওই রুমটাতেই আছে। তীর্থের ডিউটি হলো সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। এর মধ্যে তার একার ডিউটি হলো বিকেল 3টে থেকে বিকেল 5টা। এই 2 ঘন্টা সময় অফিস রুমে তীর্থ একা, তার মানে এই 2 ঘন্টা তাদের সুযোগ। এখন কেবল 11টা বাজে, অর্থাৎ এখন বাড়িটা ঘুরে দেখা ছাড়া রোজার কোনো কাজ নেই বললেই চলে। কোথা থেকে খোঁজা শুরু করবে সেটা ঠিক করে রাখার এটাই বেস্ট সুযোগ ওদের। হাতের ঘড়িটাতেই টোকা দিয়ে চলেইছে আরু। ঘড়িতে 12টা বাজে, অথচ তার খুব ভালোভাবেই মনে আছে সে বাসা থেকে বেরিয়েছে ঠিক 10টায়। কি আশ্চর্য, 2 ঘন্টা কেটে গেল আর সে বুঝতেই পারল না। কথাগুলো ভাবতেই কপাল কুঁচকে যাচ্ছে আরুর। 12টায় আলিফ স্যারের ক্লাস। এই স্যারের ক্লাসে কখনোই ঠিক সময়ে পৌঁছাতে পারে না আরু। তার ধারণা ব্যাপারটা ইচ্ছাকৃত নয়। আলিফ স্যারের পালা জিন বা প্রেতেরা এই কাজটা করে। কলেজের তো অনেক এই বলে আলিফ স্যার নাকি বোতলে ভরে জিন পালেন। সিএনজিটা হঠাৎ ব্রেক করাই ভাবনার সুতো কাটলো আরুর। ভ্রু কুচকে বলে উঠল, কি হয়েছে মামা? সিএনজি থামলেন কেন? আফা ওই দিকে যায় না, গ্যাঞ্জাম লাগছে। আপা, সামনে আর যাওয়ান যাইতো না, সিএনজি ব্যাকে নিতে হবো। কেন সামনে এগোবে না কেন? আমার কলেজের টাইম চলে যাচ্ছে, আর আপনি এতক্ষণে বলছেন সামনে এগোবে না। ফাজলামো নাকি? আমি কি করবো আপা, সামনের বাজারে 2 গ্রুপের মারামারি চলতেছে, ওখানে ঢুকলে মরণ ছাড়া গতি নাই আপা। মারামারি? কিসের মারামারি? মারামারি কিসের মারামারি? 7 স্টারের রাফিন চৌধুরী নাকি 5 স্টারের পোলাগর মারতেছে। আমি ভালো কইতে পারি না, একটা ড্রাইভারের থেকে শুনলাম। রাফিনের নামটা শুনেই লাফিয়ে সিএনজি থেকে নেমে পড়ল আরু। সিএনজি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দৌড় দিল বাজারের দিকে। সিএনজি ড্রাইভার পিছন থেকে বেশ কয়েকবার ডেকেও আটকাতে পারল না তাকে। কিছুদিন গিয়েই ভাঙাচোরা গাড়ি, উল্টে যাওয়া তেলের ট্যাঙ্ক, এখানে সেখানে আগুন দেখতে পেল আরু। এখানে সেখানে জড় বস্তুর মতো পড়ে আছে মানুষের শরীর। কারো মাথা ফেটে গেছে, তো কারো হাত পা থেকে রক্ত পড়ছে, আবার কারো শরীর একদম নিথর হয়ে পড়ে আছে। কোনো এক কোনায় মুভিতে এই সব স্বাভাবিক হলেও বাস্তবে তা মর্মান্তিক। আরুর গলা শুকিয়ে এলো মুহূর্তেই। কাঁপা কাঁপা পায়ে কিছুটা এগোতেই কোথা থেকে একটা ছেলে ছিটকে পড়লো তার পায়ের কাছে। আরু চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল। বার কয়েক ঢোক গিলে সামনে তাকাতেই রাফিনকে চোখে পড়ল তার। রাফিনের চোখে মুখে কি নিদারুণ হিংস্রতা। তার 2 হাতে চাকু, 2 পাশে 2জন ছেলে গলার রগ দুটো কেটে দিল কি নিঃসংকোচে। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, কিন্তু বিন্দু মাত্র দয়া লাগছে না তার। আরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না সে। হঠাৎ করেই একটা ছেলে এসে চাকু ধরলো ওর গলায়। রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, যেতে দামা, নয়তো এই মেয়ের গলাটা আলাদা করে দেব বলে দিলাম। ছেলেটার কথাই উচ্চস্বরে হেসে উঠল রাফিন। একটা গাড়ির উপরে বসে পায়ে চুইংগাম চিবাতে চিবাতে বলে উঠল, মার, আর মার মার। এই মেয়ে কি আমার বউ নাকি রে, যে তুই ওর গলায় চাকু ধরবি আর আমি ভয়ে কাঁপাকাঁপি করবো?
নাকি তুই আমাকে সোশ্যাল ওয়ার্কার ভাবছিস? সো সিলে ইয়ার। এই পৃথিবীতে রাফিন চৌধুরীর কোনো দুর্বলতা নেই। আর মানবতা সেটা তো একটা ফ্যাশন মাত্র। আমি কোনো ফিল্মের হিরো নই, আমি ভিলেন। এসব মায়া দয়া মানবতা আমার মাঝে নেই রে, এসবে কাজ হবে না। সো স্যাড ফর ইউ। দেখ, আমি কিন্তু সত্যি মেরে দেব। আর দে না, আমি কি মানা করেছি? যা, তোকে 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটে তুই মেয়েটাকে মেরে সোজা আমার কাছে চলে আসবি। দেন আই উইল কিল ইউ। তুই রাফিন চৌধুরীকে শালা ডেকেছিস না? এবার শালাকে নিজের প্রাণ ভ্রমরাটা উপহার দি। ইউর টাইম স্টার্ট নাও। কথাটা বলেই সিগারেট জ্বালালো রাফিন। আরুর পা দুটো যেন ঠান্ডা হয়ে গেছে একদম। গলায় লেগে থাকা ছুরিটা ধরে রক্ত পড়ছে ফোঁটা ফোঁটা, কপাল দিয়ে ঘাম ছুটছে অনবরত। হঠাৎই প্রচণ্ড শব্দে চমকে উঠল আরু। তার পিছনে দাঁড়ানো লোকটা ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটিতে। আরুর ঘোরের মাঝেই ঘাড় ঘুরিয়ে তাকালো। লোকটির কপালে গোল একটি বৃত্ত, সেখানে থেকে রক্ত গড়িয়ে পড়ছে অনবরত। রাফিন রিভলভারটা পাশে দাঁড়ানো ছেলেটির দিকে ছুঁড়ে মেরে সিগারেটে শুক টান দিল। নাক মুখ দিয়ে ধোয়ার কুণ্ডুলি ছড়িয়ে বলে উঠল, বয়েস, আধ ঘন্টার মধ্যে সব কিছু ক্লিয়ার চাই। রক্তের একটা ছাপও যেন না থাকে আশেপাশে, আর না থাকে কোনো প্রমাণ। গট ইট? ইয়েস বস। আরও এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। চারিদিকে এত রক্তে শ্বাস বন্ধ হয়ে আসছে তার। শখানেক মানুষ পড়ে আছে রক্ত মাখামাখি হয়ে। এমন একটা পরিস্থিতিতে একটা মানুষ কি করে এত শান্তিতে সিগারেট টানতে পারে তা জানা নেই আরুর। আরও বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এখনই মরে যাবে সে। এখানেই শেষ হয়ে যাবে সব। সিগারেটটা শেষ করে গাড়ি নিয়ে চলে গেল রাফিন। আরুর দিকে একবারও তাকিয়ে দেখল না সে। আরুর দু পা পিছিয়ে কাঁপা কাঁপা পায়ে বসে পড়ল একটা উল্টে পড়া তেলের ড্রামে। মাথায় হাত চেপে বসে আছে সে। চারপাশে গুন্ডা নামক মানুষগুলোর লাশগুলোকে বস্তার মতো ছুঁড়ে ছুঁড়ে তুলছে ট্রাকে। আরু আর বসে থাকতে পারল না। চারপাশের রক্তর বোটকা গন্ধে গা গুলাচ্ছে তার। কোনো রকমে উঠে দাঁড়িয়ে উল্টো পাল্টা পা ফেলে এগিয়ে গেল রাস্তার দিকে। বড় রাস্তায় এসে হুড়মুড় করে বমি করে দিল সে। চারপাশটা কেমন দুলছে, হয়তো এখনই খেই হারাবে শরীর। পাশ থেকে কারো হালকা কণ্ঠ কানে এলো তার। চোখ তুলে তাকালো আরু। ঝাপসা দেখতে পেলে স্কুল ড্রেস পরনের বাচ্চা একটা ছেলে দাঁড়িয়ে তাকেই ডেকে চলেছে ক্রমাগত। হ্যালো ম্যাম, আপনি কি অসুস্থ? আপনার কি সাহায্য লাগবে? আরু হালকা গলায় বলে উঠল। বাসায় যাব আমি? ছেলেটা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামলা চেহারায় অদ্ভুত সুন্দর চোখ দুটো। নাকের নিচে মাত্রই খোঁচা খোঁচা গোফের চিত্র ফুটে উঠেছে। মাথা ভরা ঝাঁকড়া চুল। ডান হাতে কপাল থেকে এই চুলগুলো সরিয়ে নিয়ে দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে খানিক চিন্তা করে বলে উঠল সে। কিন্তু আপনার বাসাটা কোথায়? আরুর গলা ধরে এলো এবার। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। আবারও মুখ ভরে বমি করলো সে। চোখটা বন্ধ করার আগেই মৃদু কণ্ঠে বলে উঠল, ব্যাগে ফোন আর আইডি আছে, প্লিজ বাসায় পৌঁছে দাও আমায়, প্লিজ। মাথাটা ভার ভার লাগছে আরুর। চোখ দুটো খুলতেও কষ্ট হচ্ছে বেশ। তবুও চোখ মেলে তাকালো সে। চোখ মেলতেই চোখে পড়ল সাদা ধবধবে টাইলস করা ছাদ। আরুর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কোথায় আছে সে। একটু পরই দরজা খোলার শব্দ হলো। দরজার শব্দ অনুসরণ করে ডান দিকে ফিরে তাকালো আরু। ট্রে হাতে একজন নার্স ঢুকলো কেবিনে। আরুকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে হ্যালো বলল মেয়েটি। আরু কিছু বলছে না। আসলে কি বলবে বুঝতে পারছে না। নার্সটি আরুর হাতের স্যালাইনটা চেক করে নিয়ে আবারও মুচকি হেসে বেরিয়ে গেল। সাথে সাথেই ঢুকলো একটি ছেলে। আরু অবাক চোখে ছেলেটিকে দেখছে। সাদা কালো স্কুল ড্রেসে বেশ মানিয়েছে তাকে। ছেলেটি ধীর পায়ে আরুর কাছে এসেই মুচকি হাসলো। আরুর মনে হলো এত সুন্দর হাসি
পৃথিবীতে দ্বিতীয়টি থাকতে পারে না, কখনোই না। আরুর চোখে মুখে কৌতূহল। কে এই ছেলে? ছেলেটি আশেপাশে চেয়ার টেনে বসে হাসি মুখে বলে উঠল, হ্যালো ম্যাম, কেমন লাগছে এখন? আমি কি আপনাকে আপু ডাকতে পারি? ম্যাম ডাকতে কেমন বিচ্ছিরি লাগে। তাছাড়া আমারও একটা আপু আছে। আরু মাথা নাড়ল, যার অর্থ তাকে আপু ডাকা যেতে পারে। আরুর মাথা নাড়ায়। আবারও হাসলো ছেলেটি, দ্বিগুণ উৎসাহ নিয়ে বলে উঠল, আমার নাম রেদওয়ান আহমেদ। আপনি রাস্তায় সেন্সলেস হয়ে গিয়েছেন বলেই কাছের একটা হসপিটালে নিয়ে এসেছি আপনাকে। আপনার ভাইয়াকে কল করেছি, উনি আসছেন। আর সরি আপনার ফোনটা ধরার জন্য। এছাড়া ওনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে ছিল না আমার। কথাটা বলেই ব্যস্ত ভঙ্গিতে এবার ঘাড় ঘুরিয়ে দেখে নিল ছেলেটি। চিন্তিত মুখে বলে উঠল, আমার এখন যাওয়া উচিত, প্রায় 3টা বেজে। এখন বাড়ি না ফিরলে আম্মু অনেক বকবে আমায়। এমনিতে আজ ক্লাস করিনি। ছেলেটিকে অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আরুর, কিন্তু কেন জানি মুখ ফুটে প্রশ্নগুলো বলতে ইচ্ছে করছে না তার। ওর মন বলছে থাক না, কিছু অজানা। অসময়ে ছেলেটার পরিচয় নিয়ে ভেবে ভেবে সময় ব্যয় করা যেতে পারে। শুনে ফেললেই তো সব কৌতূহল শেষ। তবুও কি মনে করে ছেলেটির দিকে প্রশ্ন ছুড়ে দিল আরু। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ পড়ি। আজ আমাদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট দিয়েছে। আমি ফার্স্ট হয়েছি, তাই ক্লাস ফাঁকি দিয়ে আপুর জন্য গিফট কিনতে এসেছিলাম। ছেলেটার কথাই অবাক হলো আরু, কৌতূহলী চোখে বলে উঠল, ফার্স্ট তো হয়েছো তুমি, তাহলে তোমার আপুর জন্য গিফট কেন? ছেলেটি আবারও হাসলো। আরুর লক্ষ্য করলো হাসলে ছেলেটির বাম গালে হালকা টোলের মতো হয়। ছেলেটির মুখে হাসি নিয়েই বলে উঠল, এমনি আমার সাথে ভালো কিছু হলেই আপুর জন্য গিফট কিনি আমি, কিন্তু কখনো দেই না ওকে, নিজের কাছে রেখে দিই। আপুর যখন বিয়ে হয়ে যাবে তখন দিব। 1 কার্টুন গিফট দিয়ে আপুকে চমকে দিব। আমার আপু কখনো চমকায় না। আপু বলে পৃথিবীতে যা কিছু ঘটে সবই পসিবল, এতে চমকে গিয়ে জ্ঞান হারানোর কিছুই নেই। রিদুয়ানের কথায় হাসলো আরু। আরুর কেন জানো রিদুয়ানের বোনটাকে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা, মেয়েটার নামটা কি হতে পারে? রোদেলা টাইপ কিছু? রেদুয়ান রোদেলা হতেও তো পারে। আরু কি রিদুয়ানকে তার বোনের নামটা জিজ্ঞেস করবে? আরুর দ্বিধাদ্বন্দ্বের মাঝেই দরজা ঠেলে কেবিনে ঢুকলো আরিফ লিনা। রিদুয়ানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো আরিফ। রিদুয়ান তার বিখ্যাত হাসিটা ঝুলিয়ে বেরিয়ে গেল চুপচাপ। আরও একটা চাপা দীর্ঘশ্বাস পেল। রিদুয়ান বোনের নামটা জানা আর হলো না। থেকে গেল একটা আক্ষেপ, একটা আকাঙ্ক্ষা আর এক গুচ্ছ কৌতূহল। ঘড়িতে 3টের ঘন্টা বাজতেই সতর্ক হয়ে উঠল রোজা। দুপুরের খাবার চেক করতে গিয়ে কাজের লোকেদের খাবারের ওষুধে ঘুম মিশিয়ে এলো সে। এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা সবার। রোজা নিচের সব কটা ঘরে উকি দিয়ে লাগলো সবাই ঘুমোচ্ছে কিনা। সিকিউরিটি চিপস বেরিয়ে যেতেই রোজাকে ফোন করতে লাগলো তীর্থ। ব্লুটুথটা কানে লাগিয়ে দোতলার এক কোণায় গিয়ে দাঁড়ালো রোজা। হ্যালো রোজা, সিকিউরিটি চিফ বেরিয়ে গেছে। আমাদের হাতে মাত্র 2 ঘন্টা আছে। যা খোঁজার তাড়াতাড়ি খোঁজ। এই 2 ঘন্টা ক্যামেরা তাই দেখাবে যে আমি দেখাতে চাইবো। এই 2 ঘন্টা ক্যামেরা তাই দেখাবে যে আমি দেখাতে চাইবো। সো এটাই সুবর্ণ সুযোগ রোজা। বুঝতে পারছি, বাট দেয়ার ইজ অ্যানাদার প্রবলেম ডুড। প্রবলেম? কি প্রবলেম? ওপরের তলায় 8টা ঘর আছে আর নিচের তলায় 6টি। নিচের তলায় সবগুলো রুমেই কেউ না কেউ থাকে। তার মানে নিচের রুমগুলোতে 14 বছরের আগের কোনো ক্লু থাকা ইম্পসিবল। তাহলে বাকি রইল উপরের তলার 8টা রুম। এই 8টা রুমের একটাতে মৃন্ময় থাকে, বাকি সব ফাঁকা। বাইরে থেকে সব কটাই তালা বন্ধ। এখন প্রশ্ন হলো এই তালার চাবিগুলো কোথায়? আমাদের আগে চাবি খুঁজতে হবে তীর্থ। চাবি? এটা আবার আরেক নতুন ঝামেলা রে ভাই। চাবিটা কোথায় পাবো এখন? একটা কাজ কর, মৃন্ময়ের রুমে যা, সার্চ করে দেখ ড্রয়ারে আছে কিনা।
মৃন্ময়ের রুমে যাওয়াটা সেফ নয় তীর্থ। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, ধরা পড়ে যেতে পারি। প্রথমেই এমন কোনো রিস্ক নেওয়াটা ঠিক হবে না তীর্থ, অন্য কোনো উপায় বের করতে হবে। সামথিং এলস। তাহলে ইয়েস, আসলাম ভাই। ইয়েস, আসলাম ভাই। তোর মনে নেই পুরান ঢাকার আসলাম ভাই? তোর মনে নেই পুরান ঢাকার আসলাম ভাই? তালা দেখেই চাবি বানাতে পারেন উনি। তুই একটা কাজ কর, খুব ভালো করে তালার কিছু ছবি তুলে নে ফোনে, তারপরেরটা না হয় আসলাম ভাই দেখে নেবে। বাহ, তোর মাথায় তাহলে গোবর ছাড়াও কিছু আছে। এনিওয়ে, তাহলে প্ল্যানটা ওয়ার্ক করছে না আজ। আমি বরং বাসার একটা ম্যাপ বানিয়ে নিই। তুইও একটু অফিস গেটে দেখ কোনো ম্যাপ ট্যাপ আছে কি না। এমনও তো হতে পারে যে আমাদের দৃষ্টির অগোচরে অনেক কিছুই আছে। আই মিন এনি সিক্রেট রুম। ওকে, আই উইল চেক। এই মৃন্ময় বাড়ি ঢুকছে, এক পজিশন রোজা ভাই। রোজা তাড়াহুড়ো করে ব্লুটুথটা খুলে নিজেকেই চেক করে নিল, তারপর নেমে গেল নিচে। সোফায় গিয়ে চুপচাপ বসে একটি ম্যাগাজিন হাতে তুলে নিল সে। মৃন্ময় ব্রাউন কালার শার্ট পরেছে আজ, উপরের 2-3টে বোতাম খোলা হওয়ায় বুকের অনেকটাই দৃশ্যমান। দরজা দিয়ে ঢুকেই উপরের দিকে হাঁটা দিল সে। সোফায় যে একটা মেয়ে বসে আছে সেটা যেন চোখেই পড়ল না তার। সোহেল এক গাদা ফাইল নিয়ে মৃন্ময়ের পিছু ছুটছে। মৃন্ময় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে উঠল, মিস এলিনা, এক কাপ হার্ড কফি প্লিজ। আই থিঙ্ক এসির পাওয়ারটা বাড়িয়ে দেওয়া উচিত। আপনি খাচ্ছেন, এই ম্যাগজিনটা সোজা করে ধরুন। মৃন্ময়ের কথাই চরম রকম অবাক হলো রোজা। আবার বিস্ময়ে ম্যাগাজিনের দিকে তাকালো সে। সত্যি ম্যাগাজিনটা উল্টো করে ধরে আছে রোজা, কপালেও বিন্দু বিন্দু ঘাম। বিস্ময়ে মুখটা হা হয়ে গেছে রোজার। মৃন্ময় ওর দিকে না তাকিয়ে এই এতটা নিখুঁতভাবে কি করে বলে দিল সব। হি ইজ এ ডেঞ্জারাস পয়েন্ট অফ দেম। রোজাদের আরও সতর্ক হতে হবে, অনেক বেশি সতর্ক।